আসসালামু আলাইকুম। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ সিং, বিশ্বখ্যাত মানবাধিকার কর্মী সোনাম ওয়াংচুক যখন স্বয়ং দিল্লির যন্তর মন্তরে ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, দিল্লিকে উত্তাল এক অগ্নিগিরির গুহ্যমুখে পরিণত করেছে, ঠিক তখন আমরা বাংলাদেশে কি করছি? বাংলাদেশের মানুষ আমরা যে বিশ্বাসঘাতক জাতি, সাদ্দামকে ধরিয়ে দেওয়ার বিশ্বাসঘাতকতা, গাদ্দাফিকে ধরিয়ে দেওয়ার বিশ্বাসঘাতকতা, আমরা যে মীর জাফরের সেই মুসলিম জাতি, এটা প্রমাণ দিতে ব্যস্ত। দিল্লিতে যে এত বড় আন্দোলন শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে, যে মেডিকেল পরীক্ষায় জালিয়াতি হয়েছে এবং অনেক মেধাবীদেরকে ঠকিয়ে শ্রীরাম গোত্রের মানুষদেরকে হিন্দুত্ববাদিতার সর্বোচ্চ বিন্দু বিন্দু করে ভারত যে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করবার গোপন ষড়যন্ত্র চলছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় 20 জন শিক্ষার্থী, ডাক্তার তারা, কিন্তু সরকারি চাকরিতে নিয়োগের জন্য ষড়যন্ত্রমূলক ফেল করিয়ে দেওয়ার প্রতিবাদে তারা নিজেরা সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। এরই প্রতিবাদে প্রথমে মেডিকেলের ছাত্ররা, পরে সমগ্র ছাত্র সমাজ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লড়াকু হয়ে ওঠে। আর সেই সুপ্রিম কোর্টের বিচারপতির করা একটি ক্রিটিজিয়াম শব্দ, ককরোচ বা তেলাপোকার, ঠিক সেই তেলাপোকারাই ভারতকে এখন কোন পর্যায়ে সর্বোচ্চভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে, যে খোদ নরেন্দ্র মোদী তার সংসদের যে ভবনটি ছিল সেটা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বাংলাদেশে কোনো মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় বা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও এটি নিয়ে টু শব্দ পর্যন্ত নেই ভারতের এই ষড়যন্ত্রের পিছনে, ভারতের এই আন্দোলনের পিছনে। কিন্তু 24-এ যখন বাংলাদেশে এই ধরনের আন্দোলন হচ্ছিল, ভারত থেকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সমর্থন পাচ্ছিলাম ভারতের মুসলমানদের কাছ থেকে বা ছাত্র সমাজ। আমি অনেক হিন্দু ছাত্রদেরকেও দেখেছি বাংলাদেশের এই ছাত্রদের আন্দোলনকে তারা উৎসাহিত করছেন, তাদেরকে সমর্থন যোগাচ্ছেন। কিন্তু যখন ভারতে হচ্ছে, তখন বাংলাদেশি ছাত্র সমাজ থেকে শুরু করে নেটিজেনরা বা কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো ধরনের কি কোথাও কিছু বলছেন? একমাত্র ভারতের ভিতর থেকেই এই আন্দোলনের পক্ষে যারা জোরালো সমর্থন জানাচ্ছে, তারাই ভিতরকার খবর তুলে ধরবার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ সামাজিক মাধ্যমে কি আসছে? পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। পাকিস্তানের বেলুচিস্তানে পাকিস্তান সেই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বা সেটাকে নস্যাৎ করবার জন্য কোন ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে, সেইটা মির্জাফরের জাত কাকে বলে? পাকিস্তান ভেঙে গেলে সার্বিক ক্ষতিটা কার? বাংলাদেশের নাকি সামগ্রিক মুসলমানদের? এই জায়গাটা কোনোভাবে কি চিন্তার ভিতরে নেওয়ার সময় এখনো আসেনি? বাংলাদেশ একটি মানচিত্র, একটি ভূখণ্ড, কিন্তু সেই ভূখণ্ডের আদিবাসী কারা, অধিবাসী কারা? ভূখণ্ডটি নিয়ন্ত্রণের যে শক্তি, সমর্থন, জনসমর্থক সরকার, কারা বেশি সমর্থন জুগিয়ে সরকার গঠন করে এটাকে ধরে রাখতে, এটা স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে? বা কিসের ভিত্তিতে বাংলাদেশ গঠিত হলো, স্বাধীন হলো? সেই জায়গাটা কি মুসলমানরা বিন্দু মাত্র চিন্তার ভিতরে আনতে সক্ষম নয়? নাকি জামাত ইসলামের এমপি নজরুল ইসলাম কোন হোটেলে গেল, মাহমুদুল হক কোথায় কি করলো, এইটা নিয়ে ব্যস্ত? একটা বিশ্বাসঘাতকতার রক্ত নিয়ে এই জাতিটা কিভাবে দিনকে দিন নিজেদেরকে মুসলমান ভাবে, বা একটি কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো একটি ধর্ম তারা বহন করে নিয়ে চলে, যে ধর্মের সারা বিশ্ব নন্দিত, প্রশংসিত। বহু বিধর্মী যে গ্রন্থ পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়া বিশ্বাসঘাতকেরা কিভাবে সেই জায়গাটাতে সজাগ না হয়ে, কিভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অন্য কাউকে, অন্য কোনো রাষ্ট্রকে, অন্য কোনো ধর্মের মানুষকে বা শাসকদেরকে
মানসিকভাবে উৎফুল্ল ভরে তোলে, কিভাবে তাদেরকে সমর্থন জুগিয়ে সেই ষড়যন্ত্রের ভিতরে নিজেরা লিপ্ত হয়ে দাদা দাদা কষতে করজোরে তাদের পায়ের গোড়ালিতে বসে তাদের অধীনস্থতা কৃতদাসের ভৃত্যের পরিচয় দেওয়ার কাজে ব্যস্ত। মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়। বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে, তাহলে সার্বিক ক্ষতিকার, সর্বোচ্চ ক্ষতিটা মুসলমানদের। আর এই মুসলমানদের পাকিস্তান যত দুর্বল হবে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মুসলিমরা তত ক্ষীণ হয়ে পড়বে, মানসিক শক্তিতে, সামরিক শক্তিতে, বা যে কোনোভাবেই পলিটিক্যালি। মানে এগুলো চিন্তা করবার সময় নেই। কিন্তু বাংলাদেশে মুসলমানরা কিভাবে বিরোধিতা করে আমলিগ বিএনপি, আমলিগ যারা করে তাদের কি সচেতনতার বিন্দু মাত্র মাথার ভিতরে নেই। অনেক মুসলমান নাম দেখি, মুসলমান ভালো ভালো সব বক্তারা ইউটিউবে বসে বিভিন্নভাবে আমলিগ ভারতের গুণকীর্তনে এতটা মুগ্ধ যে তাদের ধর্মীয় অনুষ্ঠানেও মনে হয় এতটা ব্যাখ্যা করে বোঝানো হয় না। তাদের ধর্মগ্রন্থ, দেবদেবী বা হিন্দুদের প্রশংসায় এতটা মত্ততা হয়ে ওঠে না যতটা মত্ততা ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থনকারী কিছু টকশো ব্যক্তিদের। বেলুচিস্তান নিয়ে তাদের অতি উৎসাহী ব্যঞ্জক যে ব্যাখ্যা, কিভাবে কতজন জনসংখ্যা, তারা কারা, ভাগ হয়ে যাওয়া প্রয়োজন, তাদের উপরে পাকিস্তান কোন ধরনের, এই ধরনের রেজিমই তো তৈরি করেছিল ৭১-এর আগ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে, যে বাংলাদেশের পাকিস্তান কীভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, ভাষাগত কিভাবে চাপ দিচ্ছে, কোনভাবে পাকিস্তান বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে নিয়ে যাচ্ছে, সরকারিভাবে যেটুকু হতো তার চেয়ে কয়েক হাজার গুণ বাড়িয়ে। কিন্তু এখন যে বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে যে হাজার লক্ষ কোটি কোটি ডলার টাকা এদেশের নেতারা খুব কৌশলে দেশের বাইরে বের করে নিয়ে গেছে, পর্যন্ত ভারত কি তার বিন্দুমাত্র তথ্য দিয়ে কোনোভাবে বাংলাদেশকে সাহায্য করেছে যে তোমাদের এই লোকদের মাধ্যমে বা এই প্রোডাক্টের মাধ্যমে এইভাবে বাংলাদেশের প্রচুর অর্থ বৈদেশে পাচার হয়ে যাচ্ছে, বা বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ ভারতীয়রা চাকরির নামে লুটে নিয়ে গেছে কৌশলে, তার খতিয়ান কি ভারতের কাছে আছে? কিন্তু সেই সময় কোনো কিছু হলেই ভারত কিন্তু চিৎকার করে উঠতো, বাংলাদেশ গেল, বাংলাদেশের সব চলে গেল পশ্চিম পাকিস্তানে। সেই দেশে বসবাস করে সেই ষড়যন্ত্রের বয়ানের ভিতরে বসে থেকে যে একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল, আজ তো তাদের বোধোদয় হওয়া উচিত যে তারা কতটা ভুল পথে, ভুল রাজনীতির ভিতরে দিয়ে, ভূ রাজনীতিতে তারা যে চক্রান্তের শিকার হয়েছিল, সেখান থেকে ফিরে আসার কি সময় এখনো তাদের হচ্ছে না? মানবাধিকার কর্মী সুনামি ওয়াংচুর যেভাবে অনশন করে ছাত্রদেরকে আরও সংঘবদ্ধ করে ভারত বিরোধী তারা এখনো বলে নাই, তারা শেষে এসে সুনামি ওয়াংচুরকে যখন অনশন থেকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হলো, তখন তারা চাইল নরেন্দ্র মোদীর পদত্যাগ। তার আগে তো তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের ভিতরেই সীমাবদ্ধ ছিল। অভিজিৎ সিং ভারতের সবচেয়ে সম্মানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করে আসা একটি ছেলে, আমরা তাদের নিয়ে কেন কথা বলতে পারছি না? ভারতের অভ্যন্তরীণ যে বর্তমান সময়ের সমসাময়িক বিষয়গুলো নিয়ে, তাদের সাথে কৃষক আছে, তাদের সাথে শ্রমিকরা নেমে গেছে, 20 জন ছাত্র, মেডিকেল পাশ করা ছাত্র, তার পরিবাররা রয়ে গেছে, মেগা স্টার বিশ্ব পরিচিতি ব্যক্তিত্বগুলো, তারাও সেই আন্দোলনের শরিক হয়েছে। গতকাল রাতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে সেই আন্দোলনের মুখ থেকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর বাসভবনের সম্মুখ থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, যদিও বা কিছুক্ষণ পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই আন্দোলনের পক্ষে
বাংলাদেশি ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা টকশো করছেন, কথা বলছেন, তাদের কি এই যুগপৎ আন্দোলনের সমর্থনে আরও মানসিকভাবে সাহায্য করার কোনো পথ নেই, সুযোগ নেই? অনেক আছে, অঢেল আছে। আন্তর্জাতিকভাবে যারা ফেজে পরিচিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা কথা বলেন রাজনীতিকে নিয়ে, যারা সবসময় গ্লোবাল পলিটিক্স নিয়ে যারা সিস্টেমেটিকলি পথ বাতলে দেন, নূতন পথকে তারা কৌশলিকভাবে কীভাবে ব্যবহার করা যায় সেই পথগুলো বাতলে দেন, ভারতের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হবার জন্য তাদের কি কোনো সিস্টেমেটিক গ্রামারেটিক পদ্ধতি কি এখন তাদের সামনে তুলে ধরার সময় নয়? আমি দৃষ্টি আকর্ষণ করব আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ে যারা বিশ্লেষণ করেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নিয়ে যারা গ্লোবাল পলিটিক্সের সাথে বেশি পরিচিত, বিশেষ করে সামরিক উপদেষ্টাগণ, সামরিক বিশেষজ্ঞগণ যারা কথা বলেন, ভারতের এই আন্দোলন কতটা যুক্তিযুক্ত, সময়ের যথার্থ প্রয়োজনীয় দিকগুলো বিবেচনা করে সামনে এনে তাদের সার্বিকভাবে উৎসাহ যোগাতে যত ধরনের যুক্তি যৌক্তিকতা আছে, আমার মনে হয় এখন কথা বলা প্রয়োজন তাদের। বাংলাদেশে আন্দোলনের যে কোনো বিষয় হলেই ভারতের গদি মিডিয়া সমস্বরে শিয়ালের মতো চিল্লিয়ে ওঠে। এই যে ইউনূস সরকার যতদিন ছিল, বাংলাদেশের যতগুলো প্রায় 1100 মতো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের পিছনে রয়ের সরাসরি উদ্যোগ ছিল। রয়ের নিয়ন্ত্রিত এনজিওগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে চুপা হওয়া ভারতীয় যত দালাল গোষ্ঠী ছিল, খুব সাংগঠনিকভাবে অত্যন্ত নীরবভাবে সংগঠিত হয়ে তারা ঢাকামুখী আন্দোলনে লিপ্ত হয়ে উঠত। এবং পিছনের থেকে ভারতের গদি মিডিয়া থেকে শুরু করে র তো ফিল্ডে থাকতই, তার পিছনে ভারত সরকারের সরাসরি অনেক মন্ত্রী মিনিস্টারের সরাসরি বক্তব্য দিয়ে সেগুলোকে সমর্থন দিয়ে যেত। কিন্তু বাংলাদেশে ভারতে এই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে বাংলাদেশ থেকে কোনো একটি সংসদ সদস্য সংসদে দাঁড়িয়েও কথা বলেনি, বাইরে এসে মিডিয়াতেও কথা বলেনি, বা এটার যে সমর্থন জুগিয়ে যেতে হবে সেটার প্রয়োজনীয়তা বোধ করেনি। তারা মিছিল দিচ্ছে শ্রীরাম, ভারতের যে স্লোগান গেরুয়া বিরোধী, শ্রীরাম স্লোগান বিরোধী, তারা হিন্দুত্ববাদ রাষ্ট্র গঠনের বিরোধী, তারা একটি সহনশীল, সর্বগোত্রীয়, সর্বধর্মীয়, সর্বসাধারণের সামগ্রিক সমষ্টিগত রাষ্ট্র গঠনের প্রতীকী হিসাবে সামনে অগ্রসর হচ্ছে। এই জায়গাটাতেই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগতভাবেও যেমন পররাষ্ট্রনীতিতে কথা বলা উচিত আমি বোধ করি, ঠিক তেমনি আমাদের মতো যারা মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত পেশ করে, তাদেরও উচিত বর্তমান ছাত্র সমাজের এই আন্দোলনকে ত্বরান্বিত করতে যত ধরনের লজিক্যালি থিওরি, মেন্টালিটি হেল্প, সহযোগিতা করবার জন্য প্রয়োজন সেটুকু নিয়েই পাশে দাঁড়ানো। ভারত এখন সামনে আনার চেষ্টা করছে এই আন্দোলনকে নস্যাৎ করে দিতে। সিআইএ তাদের উপরে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। ভারত আন্তর্জাতিক ষড়যন্ত্রের এই আন্দোলন ত্বরান্বিত হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝাতে যাচ্ছে। ভারত এই আন্দোলনকে ডিপ স্টেটের একটি অংশ হিসাবে সাধারণ মানুষের সামনে আনতে চেষ্টা করছেন। কিন্তু এর ভিতরে সিআইএর অংশগ্রহণ নেই, আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র নেই। ভারতের সাধারণ মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, ভারতের জাতিগত বিভেদ তৈরির পিছনে নরেন্দ্র মোদীর যে নগ্ন নৃশংস নৌরপৈশাচিক হাতের যে কালো ছায়া, এইটা ছাত্র সমাজ বুঝতে পেরেছে, ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পেরেছে
যে নরেন্দ্র মোদী ভারতকে ভয়াবহ একটি আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে যাচ্ছে, যেটা তাদের চাকরি জীবনে, অর্থনৈতিক জীবনে, ভবিষ্যৎ, বাইরে তাদেরকে সসম্মানের সাথে চাকরিতে নিয়োগ হোক, পড়াশোনায় নিয়োগ হোক, যে কোনো কর্মক্ষেত্র খুঁজে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। ভারতের বর্তমান রাজনীতি যে কতটুকু ধর্মীয়ভাবে কুক্ষিগত হয়ে পড়েছে এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিকভাবে ভারতের নাগরিকরা যে একটু অসম্মানের মধ্যে পড়তে যাচ্ছে, সেই জায়গাটা থেকেই ভারতের ভবিষ্যৎ প্রজন্ম, ইয়াং জেনারেশন সজাগ হয়ে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে। এতে আমাদের দেশের ইয়াং জেনারেশনেরও পূর্ণ সমর্থন জুগিয়ে যাওয়া উচিত এবং এটাকে বলা উচিত যে না, কোনো ষড়যন্ত্রে নয়, সিআইএ নয়, পাকিস্তানি কোনো ঘটনা নয়, যেহেতু সোনাম ওয়াংচুর লাদাখের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার বাবা কাশ্মীরের সংসদ সদস্য ছিলেন। তিনি লাদাখের যে স্বাধীনতা চেয়ে বা চীনের সাথে অংশীদারিত্ব চাচ্ছেন, সেই ধরনের আন্দোলন থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্ট হয়েছে মণিপুরের আন্দোলনকারীরা বিভিন্নভাবে। আহমেদাবাদের মানুষের ভিতরে ঢুকিয়ে পড়েছে, বিহার ঢুকিয়ে পড়েছে, বিভিন্ন দেশের মুসলিম যে অধ্যুষিত এলাকাগুলোর এরা মুসলমান নাম ধারণ করছে না এবং মুসলিমদেরকে বলেছে এর ভিতরে তাদের স্পর্শ না দিতে। অর্থাৎ এদিকে যেন মুসলিমদের আন্দোলনের আখ্যা দিয়ে ভারত বেশি ধরনের আগ্রাসন চালাতে না পারে এই আন্দোলনের উপরে, সেটির ব্যাপারেও তারা সজাগ আছে। কিন্তু তারা তাদের নাগরিকরা জড়িয়ে পড়েছে এই আন্দোলনের ভিতরে। আমার মনে হয় এই সময়টাতে বাংলাদেশকে একেবারে, বাংলাদেশের অ্যাক্টিভিটিসদেরকে একেবারে এতটা নীরব থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারা নীরব থাকেনি। তারা বলছে পাকিস্তান খুব দ্রুত ভেঙে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে, স্বাধীন হয়ে যাচ্ছে, তাদের পতাকা উড়িয়ে দিয়েছে। কি হচ্ছে না হচ্ছে, বাঙালি জাতি মুসলমান নৃত্য ভুলে যাচ্ছে। তারা রাজনীতির মাঠকে এমনভাবে সামনে আনার চেষ্টা করছে যে তাদের অতীত প্রজন্ম কত সংগ্রাম করে তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে। তাদের 47-এর আন্দোলন, 52-র আন্দোলন, তাদের 62-64 বাংলাদেশের পটভূমি, 71-এর স্বাধীনতা যুদ্ধে তাদের পূর্ব বংশের যে অবদান, তারা সেইটা ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে তারা একটি রাজনৈতিক দলের এমন শিষ্য, কৃতদাস, ভৃত্যে পরিণত হয়েছে যে দেশের অস্তিত্বের যে হানি হচ্ছে, অস্তিত্বের আঘাত হচ্ছে, অস্তিত্বেতে ঘা লাগাচ্ছে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র বা বাংলাদেশের ভিতরে একটি ষড়যন্ত্রকারী রাজনৈতিক সংগঠন এমনভাবে উদীয় হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, যেন ভবিষ্যৎ বাংলাদেশকেই তারা ছায়াচ্ছন্ন করে তুলছে। তারা সেই গীত বিতানে মুগ্ধ হয়ে, মগ্ন হয়ে একেবারে মাতালের মতো উন্মাদ হয়ে পড়েছে। যেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্যই আমার এই ভিডিও। সজাগ হন, পূর্বপুরুষের প্রতি সম্মান প্রদর্শন করুন। রাজনীতি নয়, দল নয়, আপনি মুসলমান, মৃত্যুর পরে আপনার কোন আঙ্গিকে, কোন সংস্কৃতির মধ্য দিয়ে সমাধিস্থ করা হবে, পুরাবে না আপনাকে। আপনার কিন্তু কোনো কবরস্থ করা হবে, সেখানে আপনার মুসলমান ভাইদের কবর, সেখানে আপনাকে শায়িত করা হবে। এই জায়গাটুকু, এই থিমটুক, লাস্টের একেবারে সর্বশেষ কনসেপ্টটুক মাথায় রেখেও যদি কথা বলেন, তবু আপনাকে বেলুচিস্তান স্বাধীনতার বাইরে এসে ভারতে কি হচ্ছে, ভারতে আমাদের যে মুসলিম নির্যাতন হয়ে আসছে এতদিন ধরে, নীরবে থেকে, নিশ্চুপ থেকে সেই আন্দোলনের পক্ষে কিভাবে জোরালো সমর্থন যোগানো যায়, আসুন সেখানে কথা বলি। আসসালামু আলাইকুম।